ওয়েলকাম ফ্রেন্ডস, ক্লাস 9-এর 2022 সালের প্রশ্ন বিচিত্রা থেকে তোমাদের যে প্রশ্নগুলো আমি সমাধান করে দিচ্ছিলাম, আজ হলো তার 3 নম্বর ভিডিও। তো যারা আগের ভিডিও দুটো দেখোনি, যদি দেখতে চাও তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তাছাড়া প্লেলিস্টের লিঙ্ক তোমরা নিচের ডেসক্রিপশানে পেয়ে যাবে। ডেসক্রিপশানে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকেও তোমরা আগের ভিডিওগুলো সব দেখে নিতে পারো। তো চলো শুরু করি আজকের অঙ্কগুলো। যাদের কাছে 2022 সালের প্রশ্ন বিচিত্রা বইটা আছে, তোমরা 167 পৃষ্ঠা বের করো। এই 167 পৃষ্ঠায় দেখো 3 দাগের যে অঙ্কটা আছে, আমি সেখান দিয়ে শুরু করছি। 1 আর 2 দাগের অঙ্কগুলো আমি আগের ভিডিওতে ছেড়ে দিয়েছিলাম। দেখো আমাদের 3 নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে 5/8 ও 3/11 সংখ্যা দুটিকে দশমিকে বিস্তার করে দেখাও। তো 5/8 আর 3/11 এই যে দুটো সংখ্যা আছে, দশমিকে বিস্তার করা বলতে আমরা ভাগ করব এটাকে। দেখো 5/8 এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি পাই? আমরা 5কে ভাগ করব 8 দিয়ে, তো 5-এর মধ্যে তো 8 যাবে না একবারও। তো আমরা প্রথমে দশমিক নিয়ে নেব, নিয়ে একটা শূন্য নেব। এবার দেখো 6টা 48 ভাগ, আর তোমাদের কি বলবো তোমরা তো নিজেরা করে নিতে পারবে। ভাগ আর আমি কিছু বলছি না। 8 দুগুণে 16, 4, তো 5 × 8 = 40। দেখো এই ভাগটা আমি তোমাদের ডিটেলসে বললাম না, কারণ তোমাদের আমার মনে হয় না যে এখনও ভাগ বিস্তারিত বলার প্রয়োজন আছে। তাহলে এখানে আমাদের প্রথমটার উত্তর হলো 0.625। দেখো দ্বিতীয়টা কি আছে, 3/11। আমি এই পাশে করে দিচ্ছি অঙ্কটা। একইভাবে এখানে আমরা দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নেব। এবার হলো 11 দুগুণে 22, বিয়োগ করে পেলাম 8, দশমিক নিয়েছি তার জন্য তো একটা শূন্য বসাবো। 7 × 11 = 77, বিয়োগ করলে হলো 3। দেখো এখানে প্রথমের সেই 3 এই সংখ্যাটাই আবার চলে এসছে, তাই এরপরে যদি আমরা এখানে শূন্য বসিয়ে আবার ভাগ করি 11 দিয়ে, তো সেক্ষেত্রে আমরা পাবো আবার 11 দুগুণে 22। তো আমরা কিন্তু এই 2 7 2 7 পেতেই থাকবো, যত ভাগ করব আমরা 2 7 আবার 2 7 আবার 2 7 এরকম চলতেই থাকবে। অর্থাৎ এটা আমরা যতই ভাগ করতে থাকি, ভাগ করে আমরা এর কোনো শেষ পাবো না। তাই কি করব আমরা, দেখো যেহেতু 2 আর 7 যেহেতু এখানে বারবার আসছে, তাই আমরা 2 আর 7 এই দুটো সংখ্যার মাথায় পৌনঃপুনিক দিয়ে দেবো। এখানে ভাগ মিলে গেছে একটা জায়গাতে এসে, কিন্তু এইটা ভাগ মিলবে না। আমরা যত ভাগ করতে থাকবো 2 7 2 7 আসতেই থাকবে। তাই এটা হলো অসীম, এটা হলো সসীম। যাই হোক, আমাদের অসীম নাকি সসীম সেই সব দেখাতে বলা হয়নি, আমাদের শুধু বলেছে যে সংখ্যা দুটিকে দশমিকে বিস্তার করে দেখাও। তো আমরা দশমিকে বিস্তার করে দেখিয়ে দিয়েছি। এবার পরের অঙ্কটা দেখো। দেখো এবার আমাদের 4-এর প্রশ্নটা যেটা বলা হয়েছে, প্রদত্ত বক্তব্যটি 2 চল বিশিষ্ট একঘাত সমীকরণ আকারে প্রকাশ করে লেখচিত্র আঁকো। বক্তব্যটা কি আছে? দুটি সংখ্যার সমষ্টি 15। দুটো সংখ্যার সমষ্টি 15। তো আমরা এখানে সংখ্যা দুটোকে ধরে নেব x আর y। তো আমরা লিখে নিলাম, ধরি সংখ্যা দুটি হলো শর্তানুসারে, অর্থাৎ যে শর্তটা আমাদের এখানে দেওয়া আছে তো আমরা সেটাই লিখব শর্তানুযায়ী। কি বলা হয়েছে যে এই দুটো সংখ্যার সমষ্টি 15, তাই লিখব x + y = 15। এখন এই সমীকরণটাকে আমরা যদি লেখচিত্র আকারে প্রকাশ করতে যাই, তাহলে এখান থেকে আমাদের x আর y এর মান বের করতে হবে। তাই আমরা এখানে করে নিলাম কি, যে y = 15 - x। এখন এইখান থেকে এটা হলো একটা x এর অপেক্ষক, এখানে y হলো x এর একটা অপেক্ষক, তাই আমরা x এর এক একটা মান ধরব, আর সেই মানগুলোর জন্য y এর এক একটা মান আমরা পেয়ে যাব। দেখো তাহলে উপরের ঘরটা x এর জন্য, নিচেরটা y এর জন্য। আমি x এর মান ধরলাম 0, তাহলে y এর মান হলো 15 - 0। 15 থেকে 0 বিয়োগ করলে 15 থাকবে। এবার x এর মান আমি ধরে নিই 5 ধরলাম, তাহলে দেখো y এর মান কি হবে,
15 বিয়োগ 5, 15 থেকে 5 বিয়োগ করলে 10, এটা হলো ওয়াইয়ের মান। আর একটা মান ধরি, এক্সের মান আমি ধরে নিলাম 10, তাহলে এখানে ওয়াইয়ের মান কী হবে? 15 বিয়োগ 10, তার মানে হলো 5। এরকম 3টে সংখ্যা আমরা পেয়ে গেছি। এবার দেখো এই যে বিন্দুগুলো দেওয়া আছে, এই বিন্দুগুলো যদি আমরা ছক কাগজে বসাই তাহলে কিন্তু আমরা সরলরেখাটার সমীকরণ পেয়ে যাব। তো ছক কাগজ তো আমাদের এখানে আপাতত নেই, তোমরা তোমাদের গ্রাফ খাতা এটা করে নিও, আমি আপাতত বোর্ডেই দেখাচ্ছি। দেখো দুটো অক্ষ আমরা নিয়ে নেব প্রথমে গ্রাফ খাতায়, একটা হলো এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ। এটা হলো আমাদের এক্স অক্ষ, ডান দিকে এক্স, বাঁ দিকে এক্স ড্যাশ, উপরে ওয়াই, নিচে ওয়াই ড্যাশ, মাঝখানে যে ছেদবিন্দুটা হলো ও। এইবার আমরা যে বিন্দুটা বসাবো দেখো সেটা আছে আমাদের 0, 15। তো আমরা 0 মানে এখানে, আর 15 এই বরাবর মানে ওয়াই অক্ষ বরাবর উপরে 15 ঘর গুনে নেবে, যেখানে যাবে সেটাই হবে 0, 15। এখানে লিখে দেবে তোমরা বিন্দুটা 0, 15। এরপরে দেখো পরের বিন্দুটা আছে 5, 10। অর্থাৎ আমরা এখানে ডান দিকে 5 ঘর যাব আর উপরে যাব 10 ঘর। এটা যদি আমাদের 5 ঘর হয় আমরা আর এতটা নেব, তোমরা গুনে নেবে তোমাদের খাতায়। এই যে বিন্দুটা এটা হলো 5, 10। দেখো আর একটা বিন্দু আছে কি 10, 5। 10 অর্থাৎ আমরা ডান দিকে চলে যাব 10 ঘর আর উপরে যাব 5 ঘর। এটা হলো 10, 5 বিন্দু, লিখে দেব 10, 5। এবার এই যে 3টে বিন্দু পেলাম, এই 3টে বিন্দু দিয়ে স্কেল বসিয়ে আঁকবে তোমরা, সরলরেখা টানবো। তো এটাই হলো আমাদের নির্ণেয় সরলরেখা, যে সরলরেখাটার কথা বলা হয়েছে, যেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো এইটা হলো তাহলে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 15, এই সমীকরণটার সরলরেখা, নাম দিয়ে দেবে এবি। তো এই হয়ে গেল আমাদের। দেখো 5-এর অঙ্কটাতে একটা সহজ সমীকরণের সমাধান করতে বলা হয়েছে। এই অঙ্কগুলো সম্ভবত এতদিন তোমরা করে নিয়েছো। অঙ্কগুলো 5 অধ্যায়ে আছে, যেখানে অপনয়ন, তুলনামূলক, বজ্রগুণন, পরিবর্তন এইসব পদ্ধতিতে সমাধান করতে হয়। তো আমি এই অঙ্কটা এখন করব অপনয়ন পদ্ধতিতে। দেখো লিখে নিই অঙ্কটা। দেখো আমরা সমীকরণ দুটো লিখে নিয়েছি, যে দুটো সমীকরণ আমাদের দেওয়া আছে। তো এখন এই সমীকরণ দুটো আমরা সমাধান করব। সমাধান সম্পূর্ণ নিজস্ব টেকনিক, প্রত্যেকের নিজস্ব একটা টেকনিক থাকে যে পদ্ধতিতে সমাধান করে সবাই। তো তোমাদের সবথেকে সহজ যে পদ্ধতি মনে হয় তোমরা সেটাতে করো, কিংবা অপনয়ন পদ্ধতিতে করতে গেলেও হয়তো তোমরা এখানে 3 আর 2 এর লসাগু 3 দুগুণে 6 করে অঙ্কটা করো। তো সম্পূর্ণ তোমাদের নিজস্ব পদ্ধতিতে অঙ্কটা করতে পারো, আমি আমার মতো করে করছি, ঠিক আছে? যদি পছন্দ হয় তাহলে আমার এই পদ্ধতিটাই তোমরা করো। দেখো এখানে অপনয়ন পদ্ধতিতে সমাধান করছি, তো তার জন্য কি করব আমরা, দেখব যাতে একটা পার্ট কেটে যায়। আমি ওয়াইয়ের অংশটা সমান করার চেষ্টা করব। তো তার জন্য আমি 1 নম্বর যে সমীকরণটা আছে এটাকে 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ করলে উপরে হবে 3y, তো 3y আর 3 কেটে গিয়ে শুধু y থাকবে। আবার নিচে যেহেতু 2 আছে, ওয়াইয়ের নিচে 2 আছে, তো নিচের সমীকরণটাকে আমরা 2 দিয়ে গুণ করব। তো এখানেও কিন্তু আমরা শুধু y পাবো, 2 এর সঙ্গে 2 কেটে যাবে। তো দেখো তাহলে কি করছি। আর এই চ্যাপ্টার সম্পর্কে ডিটেলসে যদি তোমাদের ভিডিওর প্রয়োজন হয় তো ভিডিওটা কিন্তু আমার আপলোড করাই আছে, যেখানে এই সমস্ত পদ্ধতির সমাধানগুলো করে দেওয়া আছে। তো তোমরা ওখান দিয়ে দেখে নিতে পারো, ওটা প্লেলিস্টটা পেয়ে যাবে, বা কিংবা নিচে ডেসক্রিপশানেও তোমরা দেখে নিতে পারো, ওখানেও আমি প্লেলিস্টটা দিয়ে দেবো, ক্লাস 9-এর বীজগণিতের পার্ট। দেখো তাহলে সমাধানটা করি। এখন আমরা লিখব যে 1 নম্বর সমীকরণকে 3 দ্বারা এবং 2 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই। তাহলে লিখলাম 1 নম্বর সমীকরণকে দেখো কি পাচ্ছি। আমি প্রথম সমীকরণটাকে বললাম 3 দিয়ে গুণ করব, তো এটা হয়ে যাবে 3x/2, এটা হয়ে যাবে 3y/3, তার মানে শুধু y থাকবে, 3 3 কেটে যাবে, আর ডান দিকে হবে 3। তো 2 নম্বর যে সমীকরণ এটাকে আমরা 2 দিয়ে গুণ করছি, তাই এটা হয়ে যাবে 2x/3 প্লাস এখানে 2 গুণ করলে দেখো 2y/2, 2 2 কেটে যাবে, গিয়ে থাকবে শুধু y = 2 একে 2। এইবার আমরা এখানে বিয়োগ করে দেব। বিয়োগ করলে নিচের চিহ্নটা পাল্টে দিতে হয়, দিলাম পাল্টে। দেখো এখানে আমরা বিয়োগ করলে পাবো কি 3x/2 - 2x/3, লিখে এটা 3x/2 - 2x/3
এবার খেয়াল করো ওয়াই ওয়াই কেটে যাবে, একটা প্লাস ওয়াই আছে একটা মাইনাস ওয়াই, তাই কেটে গেল। আর ডান দিকে পাচ্ছি 3 - 2, 3 থেকে 2 মাইনাস করলে 1 হলো। এবার সমাধান করব আমরা এটা। 3 দুগুণে 6 হলো আমাদের লসাগু। এবার 2 দিয়ে 6কে ভাগ করলে পাই 3, 3-এর সঙ্গে 3 গুণ করলে এটা হলো 9x প্লাস মাইনাস, দেখো 3 দিয়ে 6কে ভাগ করলে 2, 2-এর সঙ্গে 2 গুণ করলে এটা হলো 4x = 1। দেখো নিচে লিখলে তোমরা হয়তো দেখতে পাবে না, আমি ডান দিকে লিখে এই অংশটা মুছে দিলাম। দেখো এখানে 9x - 4x মানে এটা হলো 5x, 5x/6 = 1, বা x এটা 5/6 আছে, ডান দিকে নিয়ে গেলে হয়ে যাবে 6/5। এটা একটা হয়ে গেল x এর মান। এইবার আমরা এই x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, দিয়ে কি পাচ্ছি দেখি। তাহলে কি লিখব, যে 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই কি পাচ্ছি আমরা। দেখো সমীকরণটা লিখে নিই, x/2 প্লাস y/3 = 1 আছে। তো এই x এর মান আমরা বসাবো 6/5, তো এটা হলো 6/5 আর নিচে 2 আছে, গুণ করে দিলাম, প্লাস y/3 = 1, এটা দিয়ে কেটে গেলে হলো 3। তাহলে y/3 আমরা পেলাম 1 মাইনাস, দেখো 3/5 আছে, এটা ডান দিকে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে y/3 এখানে কত পাচ্ছি আমরা, এটা বিয়োগ করলে 5 একে 5, 5 থেকে 3 বিয়োগ করলে হলো 2, এটা হলো 2/5। তাহলে y কি হলো, 3 দুগুণে 6/5। এই কিন্তু হয়ে গেল আমাদের সমাধান। তাহলে আমাদের নির্ণয় সমাধান হয়ে গেল x = 6/5, y = 6/5। এ হয়ে গেল অঙ্কটা। এবার দেখো আমাদের 6-এর অঙ্কটাতে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো x³ - 7x - 6। তো এই ধরনের যে অঙ্কগুলো আছে তোমরা দেখে নিশ্চয়ই চিনতে পেরেছো, এটা মিডিল টার্ম করা যাবে না, এটাকে করতে হবে কি ভ্যানিশিং মেথডে অঙ্কটা করতে হবে। তো দেখো কেমনভাবে করছি, যারা না জানো একটু মন দিয়ে দেখো, অবশ্যই বুঝতে পারবে। দেখো এখানে এমন কিছু মান ধরবো আমরা, x এর এমন একটা মান নেব যে মানের জন্য পুরো রাশিটার মান 0 হয়ে যাবে। দেখো আমরা যদি x এর মান 1 ধরি তাহলে কত হচ্ছে, এটা 1 এর কিউব মানে 1, মাইনাস এটা 7 একে 7, আর এটা হলো 6, এটা কিন্তু 0 হয়নি, মাইনাসে বেশি আছে, মাইনাসে আছে 13, প্লাসে আছে 1, তাহলে এটা 0 হলো না। দেখো এবার 2 ধরে হিসাব করে দেখি, 2 এর কিউব করলে পাই 8, মাইনাস এখানে দেখো 7 দুগুণে 14 মাইনাস 6, তাহলে 2 ধরে হলো না, 2 ধরেও 0 হলো না, কারণ প্লাসে 8 আছে, মাইনাসে আছে 14 আর 6 20। এইবার এখানে আমরা x = -2 ধরবো, আমরা কিন্তু বুঝে গেছি, কারণ এই 8 আর 6 14, মাঝখানে 14 আছে, তো x এর মান -2 ধরলে অঙ্কটা কিন্তু হয়ে যাবে। দেখা যাক, এখন -2 এর কিউব করলে হলো -8, -7 এর সঙ্গে -2 গুণ করলে হলো +14। এখন দেখো প্লাসে আছে 14, মাইনাসে আছে 8 আর 6 14, তো 0 কিন্তু হয়ে গেল। আমরা কি ধরে 0 পেলাম, x = -2, তো এখান থেকে যেটা পাই আমরা x + 2 = 0। এখন এটাই হলো এই রাশিটার একটা উৎপাদক। আমরা এই x + 2 এটাকে 3 বার বসাবো এখানে, x + 2, x + 2, x + 2। দেখো যারা অঙ্কটা জানো না, আগে যারা করনি, খুব মনোযোগ দিয়ে কিন্তু অঙ্কটা দেখো, তাহলে বুঝতে পারবে, তাই না হলে কিন্তু অঙ্কগুলো বোঝা একটু শক্ত। একটু মন দিয়ে দেখো, দরকার হলে পিছিয়ে দেখো আবার ভিডিওটা। এবার দেখো এই অবধি নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, আর না বুঝে থাকলে আবার ব্যাক করে নিয়ে আবার একটু দেখো যে কেমন করলাম। এবার সেকেন্ড লাইন দেখো, যেটা ফাঁকা রেখে দিয়েছি এইখানটা এখন বসাবো, তো এখানে থার্ড লাইনটা আগে করে নিতে হয়। এইবার খেয়াল করো, এখানে আছে x কিউব, এখানে আছে x, x এর সঙ্গে কত গুণ করলে আমরা x কিউব পাবো, এখানে সেইটা বসাবো। তো x এর সঙ্গে যদি x² গুণ করি তাহলে x কিউব পাই, তাহলে এটা হলো x কিউব, আর এটা কত হলো
প্লাস 2 আছে, 2 এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ হয়ে গেলে এটা হলো 2x স্কোয়ার। মানে এখানে যে সংখ্যাটা বসাবে তুমি, অর্থাৎ যেটা বসাবে এখানে, সেইটা দিয়ে ভিতরের দুটোকেই গুণ করতে হবে, করে যেটা হবে সেটা বসাবে। টার্গেট থাকবে তোমার প্রথমটা এইটার সঙ্গে মিলিয়ে নেওয়া। তো আমরা সেটা করলাম। তারপরে দ্বিতীয় গুণটা যা খুশি হতে পারে, যেটা হবে হবে, এটা আমরা পরে হিসাব করব, কিন্তু প্রথমটা অবশ্যই মিলাতে হবে। আর এখানে তোমাকে সেই সংখ্যাটাই বসাতে হবে যেটা বসালে মিলবে। এবার দেখো এখানে আছে কত, প্লাস 2x স্কোয়ার। কিন্তু আমাদের যে রাশিটা এখানে দেওয়া আছে তার মধ্যে কিন্তু 2x মানে কোনো এক্স স্কোয়ারই নেই। তাহলে কী করব? এই রাশিটার মধ্যে আছে এক্স কিউব, এক্স স্কোয়ার নেই। তার জন্য আমরা এখানে এমন সংখ্যা একটা কিছু বসাবো যাতে এই 2x স্কোয়ারটা কেটে যায়। আর কেটে দিতে গেলে আমাদের -2x স্কোয়ার দরকার। তো এই -2x স্কোয়ার পেতে গেলে এখানে আমাদের গুণ করতে হবে কি, -2x গুণ করতে হবে, একটা এক্স আছে এখানে, এটা গুণ করলাম। এবার -2x এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে এটা হয়ে গেল -4x। তাহলে -2x এর সঙ্গে x গুণ করে হলো -2x স্কোয়ার, -2x এর সঙ্গে 2 গুণ করে হলো -4x। এবার দেখো এটা হলো -4x, কিন্তু আমাদের আছে কত, x এর সহগ -7, এটা হলো -4, এখানে আছে -7, তাহলে এখনও -3 দরকার, -3x দরকার। আর এই -3x পেতে গেলে এখানে তো x আছে, এখানে আমাদের শুধু -3 গুণ করতে হবে। তো এটা হলো -3x। আর দেখো এবার 3 দুগুণে 6, -3 + 2 গুণ করলে -6 হলো। এই কিন্তু আমাদের আসল কাজ হয়ে গেল। এইবার এই যে 3টে পদ আমরা পেয়েছি, এই পদগুলোর মধ্যে প্রত্যেকটাতে x + 2 আছে, তাই x + 2 এখান থেকে আমি কমন নিয়ে নিলাম। নিলে বাকি থাকলো, দেখো এখান থেকে x + 2 নিলে এখানে থাকলো x স্কোয়ার, এখান থেকে x + 2 নিলে এখানে থাকলো -2x, আর এইখান থেকে x + 2 নিলে এখানে থাকলো -3। এইবার এই যে অংশটা আছে আমাদের ডান দিকে, এটা আমরা মিডিল টার্ম করতে পারবো, মিডিল টার্ম ফ্যাক্টর করতে পারবো এটাকে। তো তার জন্য এখন যেটা করতে হবে, যে এই 3 আছে, 3 ভেঙে আমাদের মাঝখানেরটা করতে হবে। মানে 3-এর উৎপাদক করলে হয় 3 × 3। এখন 3 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে 2 পাই, আমরা সেই জিনিসটাই করব। তো এটা হলো x স্কোয়ার দেখো -2x আছে, এটাকে আমরা -3x + x করব। 3 আর 1 করে ভেঙে নেব। তো -3 নিলাম, +1 নিলাম, তাহলে আমার -2 থাকলো। আর শেষে -3 আছে, এটা বসিয়ে দিলাম। আর প্রথমটা যা আছে প্রত্যেক লাইনে এটা বসতেই থাকবে। এবার দেখো এখানে এই যে প্রথম দুটো পদ আছে, এই দুটো পদের মধ্যে থেকে x কমন নিলাম। তো এখান থেকে x কমন নিলে এখানে আরও একটা x থাকবে, আর এইখান থেকে x কমন নিলে এখানে থাকবে -3। এবার দেখো এই শেষ দুটো পদ আছে কি, x - 3, কিছুই কমন যাবে না, তো আমি 1 লিখবো এখানে, 1 × x - 3, কিছু কমন না যাওয়া মানে 1 তো যাবেই। এবার কী কী পেলাম তাহলে দেখো, x + 2 আছে, বসিয়ে দিলাম। এইখানে দেখো এই দুটোর মধ্যে থেকে এখানে x - 3 আছে, এখানে x - 3 আছে, তো আমি x - 3 নিয়ে নিলাম। বাকি আছে কি x + 1, x + 1। এই কিন্তু হয়ে গেল আমাদের অঙ্কটা। এই অঙ্কটা আমরা -2 ধরে করেছিলাম, এখানে -1 ধরলেও হতো, সেটা হয়ে যেত। আবার 3 ধরলেও কিন্তু রাশিটার মান শূন্যই হতো। চলো এবার পরের অঙ্কটা দেখো। আমাদের পরেরটা আছে, দেখো এখানে 7 দাগে দুটো উপপাদ্য দেওয়া আছে। এই উপপাদ্য দুটো আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তো উপপাদ্যগুলো আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, উপপাদ্যের জন্য আমি আলাদা ভিডিও বানিয়ে সেটা তোমাদের জন্য পাঠাবো। তোমরা যারা এখান থেকে হয়তো সপ্তাহখানেক পরে যারা দেখছো, তারা তো এখনই দেখতে পারবে। তার মানে তোমরা যদি প্লেলিস্টে গিয়ে ক্লাস 9-এর প্লেলিস্ট, যেখানে উপপাদ্যের প্লেলিস্ট আছে, ওখানে তোমরা এই যে কথাটা লেখা আছে, কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে প্রমাণ করো চতুর্ভুজটি একটি সামান্তরিক। দেখো ওখানে থাম্বনেলের উপরে উপপাদ্যগুলোর মধ্যে যেখানে এই কথাটা লেখা আছে, তো সেই উপপাদ্যটা তোমরা দেখে নাও। এবার দেখো আমরা তাহলে 8-এর দাগটা করি। এখানে 8-এ আছে ABCD, আয়তাকার চিত্রের AB, BC, CD, DA বাহুগুলির উপর যথাক্রমে E, F, G, H বিন্দুগুলি এমনভাবে অবস্থিত যে AE = CG এবং BF = DH।
তাহলে এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে যে EFGH যে সামান্তরিকটা তৈরি হবে, EFGH যে চতুর্ভুজটা পাবো আমরা, সেটা একটা সামান্তরিক হবে। এটাই আমাদের প্রমাণ করতে হবে। দেখো এখানে যে কথাগুলো বলা আছে, তো আমি এগুলো দিয়ে ছবিটা আগে আঁকি, তারপরে প্রমাণ করছি। ABCD আয়তাকার চিত্রের ABBCCDDA চারটে বাহু, যার উপরে চারটে বিন্দু আছে EFGH। তো চলো প্রথমে আমরা আয়তক্ষেত্রটা এঁকে নিই। ABCD একটা আয়তক্ষেত্র আছে, তো আমরা একটা আয়তক্ষেত্র এঁকে নিলাম। আয়তক্ষেত্রের নাম কি? ABCD। এখন বলা হচ্ছে AB এর উপরে একটা বিন্দু আছে, সেটা হলো E, BC এর উপরে একটা বিন্দু আছে, সেটা হলো F, CD এর উপরে যে বিন্দুটা আছে সেটা হলো G, আর AD এর উপরে বিন্দু আছে সেটা হলো H। তো এরকম চারটে বিন্দু আমি নিয়ে নিলাম। এখন এই চারটে বিন্দু যদি যুক্ত করি তাহলে দেখো আমরা একটা সামান্তরিক পাবো। কিন্তু সামান্তরিক তো পাবো, এইখানে আমাদের প্রমাণ করতে হবে যে এই যে চতুর্ভুজটা পাচ্ছি, এই চতুর্ভুজটা সামান্তরিক হবে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। এখানে যে শর্তটা দেওয়া ছিল, শর্তগুলো ছিল কিন্তু যে AE = CG, AE এই দৈর্ঘ্যটা = হলো CG, ঠিক আছে। এইর সঙ্গে CG সমান হবে, মানে এই যে বিন্দু চারটে ছিল EFGH, এই চারটে বিন্দু এমনভাবে বসাতে হবে যেন AE = CG হয়, আবার BF = DH হয়। এই কিন্তু শর্ত ছিল। তো আমি সেই অনুযায়ী আঁকার চেষ্টা করেছি অনেকটা। এবার দেখো আমরা প্রমাণ করছি কেমন করে। তাহলে এখানে এই বাহুটার সঙ্গে এই বাহু সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। তাহলে দেখো এটা প্রমাণ করতে গেলে আমরা প্রথমে শুরুতে যা যা করব, প্রথমে সবার আগে ছবিটা আঁকবো। একে এখানে কি ছবিটা আঁকলাম সেটা আমরা এখন লিখব, সেটা হবে প্রদত্ত। মানে যে কথাগুলো আমাদের এখানে বলা আছে আমরা এই প্রদত্তর মধ্যে ওগুলো লিখব। প্রদত্তের মধ্যে আমরা লিখব কি, যে ABCD একটি আয়তক্ষেত্র, ABBCCDDA বাহুগুলির উপর যথাক্রমে চারটি বিন্দু নিলাম। যথাক্রমে চারটি বিন্দু এমনভাবে নিলাম যাতে AE = CG এবং BF = DH হয়। AE = CG এবং BF = DH হয়। এরকমভাবে চারটে বিন্দু আমরা নিয়েছি, সেই কথাটা এখানে লিখলাম। এরপরে কি করব দেখো, এরপরে যেটা আছে প্রমাণ, সরাসরি প্রমাণ, মাঝখানে আর কিছুই আমাদের করতে হবে না, এটাতে অঙ্কন করার কিছুই নেই। দেখো এই লেখাটা তোমরা দেখে নিয়েছো, আমি এখন মুছে দিচ্ছি। লেখাটা আমি মুছে দিচ্ছি কারণ প্রমাণের জন্য আমার একটু জায়গা বেশিই লাগবে, তার জন্য এই লেখাটা মুছে দিলাম। তোমরা লিখে প্রমাণ। তাহলে প্রমাণে আমরা লিখব, দেখো আমরা এইখানে একটা জিনিস করে নেব কি, যে এই BE আর DG এই দুটো বাহুর দৈর্ঘ্য কেমন হবে আমরা এইটা আগে বের করে নেব, যে এই দুটো সমান হবে একটু দেখিয়ে নিয়ে তারপর উপপাদ্যটা শুরু করব। তো দেখো কি করছি, এখানে AB = CD, এটাতে তো কোনো সন্দেহ নেই। AB মানে এই বাহুটা = CD, এটা লিখলাম। তাহলে AB আর CD বাহুর দৈর্ঘ্য সমান। কেন সমান বললাম, যে এটা তো একটা আয়তক্ষেত্র আছে, তো আয়তক্ষেত্রের বিপরীত বাহুর দৈর্ঘ্য অবশ্যই সমান হবে। এখন এই যে AB আছে, ABটাকে আমরা দুটো ভাগে লিখে নেব, AE + EB। কি লিখলাম? AE +
ইবি ইজ ইকাল টু একইভাবে সিডি যে বাহুটা আছে এইটাকেও আমরা দুটো আলাদা আলাদা করে লিখে নেব যে সিজি প্লাস জিডি, সিজি প্লাস জিডি। খেয়াল করো এর মধ্যে যে এখানে আমাদের বলা ছিল যে এই ইজ ইকাল টু সিজি, এই ইজ ইকাল টু সিজি এখানে আছে, তাহলে এই আর সিজি যদি সমান হয় আর সমান সমানের দুপাশে আছে তাহলে এই দুটো সমানতে আমরা কেটে দিতে পারি, ওই দুটো বাদ হয়ে গেল। তাহলে থাকলো কি ইবি ইজ ইকাল টু জিডি, ইবি ইজ ইকাল টু জিডি। এই কিন্তু হয়ে গেল, আমরা একটা বের করে নিলাম যে ইবি ইজ ইকাল টু জিডি। ব্যাস, এরপরে এখন যেটা করব আমরা দুটো ত্রিভুজ নেব, এই একটা ত্রিভুজ নিচ্ছি, এই একটা ত্রিভুজ নিচ্ছি, এই ত্রিভুজ দুটো সর্বসম হয় যে আমরা সেই জিনিসটা দেখাবো যে এই দুটো ত্রিভুজ সর্বসম। তার জন্য এখন কি করব, আমরা কি ত্রিভুজ নিয়েছি দেখো, একটা নিলাম বিইএফ এবং ডিজিএইচ, এই দুটো ত্রিভুজ। তো এখন আমরা লিখছি ত্রিভুজ বিইএফ এবং ত্রিভুজ ডিজিএইচ এর মধ্যে কি সমান আছে একটু মনোযোগ দিয়ে দেখো, কিন্তু এমন কঠিন কিছুই নেই, আমরা শুধু এই দুটো সর্বসম প্রমাণ করব, অর্থাৎ দুটো ত্রিভুজের মধ্যে যে তিনটে করে জিনিস সমান আছে আমরা সেটা দেখাবো, তিনটের মধ্যে দুটো বাহু দেখাবো, একটা কোণ দেখাবো, তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজ দুটো সর্বসম। যাই হোক, দেখো এখন এই বাহুটার সঙ্গে বিএফ এর সঙ্গে কিন্তু ডিএইচ সমান, তাহলে এই একটা জিনিস সমান আছে। আর একটা আমরা একটু আগে করে নিয়েছি, এই যে ইবি ইজ ইকুয়াল টু জিডি, ইবি ইজ ইকুয়াল টু জিডি, এই বাহুটার সমান। আর একটা যেটা সমান আছে সেটা হলো দুটো কোণের মান সমান আছে, এই একটা কোণ এটা 90 ডিগ্রি, আয়তক্ষেত্র যেহেতু তো প্রতিটা কোণই তো 90 ডিগ্রি, আর এই কোণটাও 90 ডিগ্রি, তাহলে এখানে দুটো বাহু আর একটা কোণ এগুলো সমান হলো, এই শর্তে ত্রিভুজটা সর্বসম হবে। তো আমরা এখন এই কথাগুলো লিখে নেব। এর মধ্যে ইবি ইজ ইকুয়াল টু জিডি, এটা আমরা এক্ষুনি করলাম। তার আগে আমাদের বলা ছিল যে বিএফ ইজ ইকুয়াল টু ডিএইচ, এটা প্রদত্ত মানে দেওয়া ছিল আমাদের। আর এবারে কোনটা লিখব, ইবিএফ অ্যাঙ্গেল, ইবিএফ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এটা জিডিএইচ। কেন আমরা সমান লিখছি, এটা উভয়ই 90 ডিগ্রি, উভয়ই 90 ডিগ্রি, দুটো কোণে 90 ডিগ্রি, তাই সমান। এখন দেখো তাহলে আমরা নিশ্চয়ই এখন লিখতে পারি, অতএব এই যে দুটো ত্রিভুজ আমরা নিয়েছি এই ত্রিভুজ দুটো সর্বসম, তাই লিখব ত্রিভুজ বিইএফ সর্বসম ত্রিভুজ ডিজিএইচ। কি শর্তে এটা মানে সর্বসম হলো, কি শর্তে, দেখো এখানে দুটো বাহু ছিল আর একটা কোণ নিয়েছি, তাই সাইড অ্যাঙ্গেল সাইড এইভাবে লিখতে পারি, সাইড অ্যাঙ্গেল সাইড শর্তে সর্বসম, সাইড অ্যাঙ্গেল সাইড শর্তে সর্বসম, আমরা লিখে দিলাম ব্র্যাকেটে, যেটা সাইড অ্যাঙ্গেল সাইড শর্তে সর্বসম হলো। দেখো এরপরে আমরা কি করব, যেহেতু এই ত্রিভুজ দুটো সর্বসম হলো, এখন কিন্তু আমরা এখানে লিখতেই পারি, আমি সাইডে লিখছি তোমরা নিচে লিখবে, এখন কিন্তু আমরা এটা লিখতেই পারি যে এই দুটো বাহুর দৈর্ঘ্য নিশ্চয়ই সমান, এই বাহুটা আর এই বাহুটা, এই দুটো নিশ্চয়ই সমান হবে, তার কারণ দুটো ত্রিভুজ যেহেতু সর্বসম হয়েছে তাই এর যে অনুরূপ বাহুগুলো আছে তো সেগুলো তো সমান হবেই। তাই এখন লিখব কি, জিএইচ ইজ ইকুয়াল টু ইএফ, অতএব জিএইচ ইজ ইকুয়াল টু ইএফ। তাহলে এখানে একটা চতুর্ভুজ আছে যার বিপরীত বাহু দুটো দৈর্ঘ্য সমান। দেখো আমরা কিন্তু এখানে এই যে দুটো ত্রিভুজ ছিল, দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করে আমরা দেখালাম যে এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান। ঠিক একইভাবে এই যে দুটো ত্রিভুজ আছে, এই দুটো ত্রিভুজ যদি সর্বসম প্রমাণ করি তাহলে কিন্তু আমরা দেখাতে পারবো
যে এই বাহুটার সঙ্গে এই বাহুটাও সমান, তাই আমরা ওটা আর ওইভাবে অত প্রমাণ করব না। এখন লিখে দেব কি, আমরা অনুরূপভাবে প্রমাণ করতে পারি। এই দুটো ত্রিভুজ থেকে আমরা প্রমাণ করতে পারি যে এই বাহুর সঙ্গে এই বাহুটার দৈর্ঘ্য সমান, এই কথাটা লিখব। তো তাহলে আমাদের প্রমাণ হয়েই যাবে যে যেহেতু বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, তো চতুর্ভুজটা তো অবশ্যই সামান্তরিক। তাই এখন আমরা লিখছি যে অনুরূপভাবে ত্রিভুজ এ এইচ ই এবং ত্রিভুজ কি আছে এটা এফ সি জি থেকে প্রমাণ করা যায় যে, এখান থেকে এটা আলাদা, প্রমাণ করা যায় যে ত্রিভুজ এ এইচ ই সর্বসম ত্রিভুজ এফ সি জি। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম, এটা প্রমাণ করা যায় অনুরূপভাবে। অতএব এখান থেকে যেটা পাবো আমরা যে এইচ ই ইজ ইকাল টু জি এফ। এ অবধি হলো। এরপরে দেখো আমি এই অংশটা মুছে দিচ্ছি, দিয়ে এখানে লিখছি, তোমরা আশা করি সব লিখে নিয়েছো। অতএব ই এফ জি এইচ চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? অতএব ই এফ জি এইচ একটি সামান্তরিক। এটা তোমরা গুছিয়ে লিখে নাও। এই কিন্তু আমাদের প্রমাণ করা হয়ে গেল। এবার দেখো, এবার আমরা 9 দাগেরটা করি। 9টা আছে যে 2 5 5 9 9 12 এবং 6 8 চারটে বিন্দু দেওয়া আছে। বিন্দু চারটে পরপর যদি যুক্ত করা হয় তাহলে একটা রম্বস উৎপন্ন হয়। তো আমরা কেমন করে দেখাবো? প্রথমে আমরা বলে নিই যে একটা রম্বসের কী কী বৈশিষ্ট্য থাকে। দেখো, রম্বস জানো তোমরা যে একটা রম্বসের বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়। একটা রম্বসের চারটে বাহুর দৈর্ঘ্য সমান হয়। কোণগুলো যা খুশি হতে পারে, এরকম নির্দিষ্ট করে কিছু বলা নেই যে 90 ডিগ্রি হলে হবেই না, 90 ডিগ্রিও হতে পারে। তো একটা রম্বসের কোণ যখন 90 ডিগ্রি হয় তখন রম্বসের যে আকারটা তৈরি হয় তাকে বর্গক্ষেত্র বলা হয়। কিন্তু ওটা কিন্তু তখনও রম্বস থাকে। রম্বসের কোণগুলো যদি 90 ডিগ্রি হয় তাহলে ওটা কিন্তু রম্বস ছাড়া অন্য কিছু হয়ে যায় না, রম্বস থাকে, কিন্তু ওই যে আকারটা, ওই আকারটাকে বলা হয় বর্গক্ষেত্র। তো একটা রম্বস প্রমাণ করতে গেলে সবথেকে আসল জিনিস যেটা আমরা দেখব যে চারটে বাহুর দৈর্ঘ্য সমান আছে কিনা। চারটে বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় আমরা ওটাকে অবশ্যই রম্বস বলবো। আর যদি বর্গক্ষেত্র প্রমাণ করতে লাগে, মানে আমাদের যদি বলা হয় যে বর্গক্ষেত্র প্রমাণ করো, তো সেক্ষেত্রে আমরা দুটো কর্ণের দৈর্ঘ্য বের করব। বর্গক্ষেত্রের যে দুটো কর্ণ দুটোর দৈর্ঘ্য সমান হয়, কিন্তু রম্বসের কর্ণ দুটোর দৈর্ঘ্য সমান হতেও পারে, নাও হতে পারে। যদি সমান হয়ে যায় তাহলে বর্গক্ষেত্র, আর সমান না হলে রম্বস। তাই আমরা যখন কোনো রম্বস প্রমাণ করতে যাব তাহলে সেখানে শুধু আমরা চারটে বাহুর দৈর্ঘ্য বের করব আর দেখব যে এই দৈর্ঘ্যগুলো সমান কিনা। যদি সমান হয় তখন আমরা বলবো যে রম্বস। তো চলো আমরা লিখে নিই। রম্বসটা তো এঁকেছি, রম্বসটা আমি একটু উপরে আঁকবো কারণ অঙ্কটা করতে হবে নিচে। তো দেখো, একটা রম্বস আঁকলাম যার চারটে শীর্ষবিন্দুর নাম দিয়ে দিলাম এ বি সি ডি। আর এই শীর্ষবিন্দুগুলোর যে স্থানাঙ্ক আছে সেগুলো লিখব। আছে 2 5 5 9 9 12 আর কি আছে 6 8। তো আমরা এখান থেকে এ বি বি সি সি ডি আর ডি এ চারটে বাহুর দৈর্ঘ্য বের করে নেব। তাই কি করছি এখন, লিখে নিই। যে জিনিসটা করলাম এটা আগে লিখি। যে ধরি
এটা আমাদের 9 দাগের প্রশ্ন আছে। চতুর্ভুজটির, আমরা কিন্তু এখন চতুর্ভুজ বলবো, আমরা এখনও প্রমাণ করতে পারিনি যে 4টে বাহুর দৈর্ঘ্য সমান, তাই এটাকে এখন আমরা চতুর্ভুজ বলবো। আর যখন প্রমাণ করব যে 4টে বাহুর দৈর্ঘ্য সমান, তখনই বলবো যে চতুর্ভুজটা একটা রম্বস। তো দেখো, চতুর্ভুজটির 4টি শীর্ষবিন্দু হলো এ, যেখানে এ আছে 2 5, বি 5 9, সি 9 12 এবং ডি আছে 6 8। এই লিখে নিলাম আমরা যে 4টে শীর্ষবিন্দু এই আছে। এবার এখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্যগুলো বের করব। এবি ইজিক্যাল টু কী হবে? দেখো, এই দৈর্ঘ্যটা বের করতে গেলে আমাদের যেটা করতে হয় যে আমরা এটা থেকে এটা বিয়োগ করব, মানে প্রথমটা থেকে, এখানে যে বিন্দুটা দেওয়া আছে না স্থানাঙ্ক, প্রথমটা থেকে মানে ভুজ থেকে ভুজ বিয়োগ, প্রথমটা থেকে প্রথমটা বিয়োগ। তো এটা হলো 2 - 5 √2 - 5 হোল স্কোয়ার প্লাস আবার দ্বিতীয়টা থেকে দ্বিতীয়টা বিয়োগ, তার মানে এখানে 5 থেকে 9 বিয়োগ, 5 বিয়োগ 9 হোল স্কোয়ার হলো। এটা কিন্তু আমাদের এবি এর মধ্যে দৈর্ঘ্য হয়ে গেল। তো এখানে এখন লিখব কি, 2 থেকে 5 বিয়োগ করলে হলো -3, -3 স্কোয়ার, আর 5 থেকে 9 বিয়োগ করলে -4, -4 স্কোয়ার রুট করে দিলাম। দেখো, -3 স্কোয়ার করলে হয় 9 হলো, আর 4 স্কোয়ার 4 4 16, -4এরও তাই 16ই হবে। তাহলে এটা হলো √25, আর 25 হলো মানে 25-এর বর্গমূল হলো 5, তো এটা হলো 5 একক। একটা পেলাম আমরা, এবি এর দৈর্ঘ্য বের করলাম, 5 একক হলো। এইবার বিসি এর দৈর্ঘ্য বের করব। বিসি ইজিক্যাল টু √, একইভাবে প্রথমটা থেকে প্রথমটা বিয়োগ, 5 বিয়োগ 9 হোল স্কোয়ার প্লাস আবার দ্বিতীয়টা থেকে দ্বিতীয়টা মানে 9 বিয়োগ 12, তাহলে 5 থেকে 9 বিয়োগ করলে এটা হলো -4 হলো, -4 স্কোয়ার যোগ -3 স্কোয়ার, তার মানে একইভাবে সেই 16 যোগ 9 √25 হলো, √25 মানে 5 একক। এটা হলো, তাহলে আমরা বিসি এর মান যেটা পেলাম, বিসি এর দৈর্ঘ্য পেলাম, এটাও 5 একক পেলাম। এবার দেখো, এবি হলো, বিসি হলো, এবার করব সিডি। সিডি ইজিক্যাল টু একইভাবে প্রথমটা বিয়োগ প্রথমটা, তাই 9 বিয়োগ 6, 9 বিয়োগ 6 √9 বিয়োগ 6 হোল স্কোয়ার যোগ, দেখো 12 বিয়োগ 8, তো 9 থেকে 6 বিয়োগ করলে হলো 3 স্কোয়ার, 12 বিয়োগ 8 মানে 4 স্কোয়ার, এটা দেখো সেই 25 হচ্ছে, 9 যোগ 16 সমান √25 ইজিক্যাল টু 5 একক। তাহলে আমরা এটার মান পেলাম কত? 5 একক। এবার ডিএ বের করি। ডিএ ইজিক্যাল টু √, প্রথমটা বিয়োগ প্রথমটা মানে 6 বিয়োগ 2 হোল স্কোয়ার যোগ আবার 8 বিয়োগ 5, 6 বিয়োগ 2 করলে এটা 4, এটা হলো 4 স্কোয়ার, 8 থেকে 5 বিয়োগ করলে 3 স্কোয়ার, দেখো সেই 25 হচ্ছে, 4 4 16 আর 9 25, আর 25-এর বর্গমূল মানে 5 একক। তাহলে আমাদের এই বাহুটার দৈর্ঘ্য হলো 5 একক। তাহলে যেহেতু 4টে বাহুর দৈর্ঘ্য সমান হলো চতুর্ভুজটা অবশ্যই একটা রম্বস। তাই এখানে কি লিখব, এগুলো আমি মুছে দিচ্ছি, তোমরা আশা করি সবগুলো লিখে নিয়েছো। এখন লিখব, যেহেতু ABCD চতুর্ভুজের AB = BC = CD = DA
মানে সব বাহুগুলোর দৈর্ঘ্য সমান ইকুয়াল টু 5 একক, সব বাহুগুলোর দৈর্ঘ্য যেহেতু সমান, অতএব ABCD একটি রম্বস। আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম যে ABCD একটি রম্বস। তো হয়ে গেল আমাদের অঙ্কগুলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। সম্পূর্ণ প্রশ্নবিচিত্রায় যা অঙ্ক আছে আমি সমস্ত অঙ্কগুলো তোমাদের জন্য এভাবে পার্ট করে ছেড়ে যাব, আর এগুলো একটা প্লেলিস্টের মধ্যে আমি রেখে দেবো। ওই প্লেলিস্ট থেকে তোমরা খুঁজে নিতে পারো যে তোমাদের কোন পৃষ্ঠার অঙ্কটা দরকার। ওখানে পৃষ্ঠা নাম্বারও দেওয়া থাকবে। যে পৃষ্ঠার অঙ্কগুলো তোমার দরকার তুমি তোমার প্রয়োজন মতো সেখান থেকে খুঁজে নিতে পারো। তো আজকের মতো শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করতে থাকো।